শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে। নিশ্চয়ই তোমরা বাড়িতে আছো, ভালো আছো, নিরাপদে আছো। তোমরা জানো কোভিড-19-এর ফলে সারা বিশ্ব এখন এক টালমাটাল অবস্থার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। আমাদের বাংলাদেশ কিন্তু তার ব্যতিক্রম নয়। তোমরা জানো আমাদের স্কুল কলেজ গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে। তাই তোমাদের কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা। আমরা যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক এই অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তো তোমরা ঘরে বসে এগুলো দেখবে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব স্লাইডে। আজকের ক্লাসটি আমি স্লাইডের মাধ্যমে নেব, তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখবে। তো আমি আমার পরিচয় দেই। বিনয় কৃষ্ণ রায়, সহকারী শিক্ষক, শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দৌলতপুর, খুলনা। পাঠ পরিচিতি। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম ও দশম শ্রেণী, অধ্যায় ষষ্ঠ, মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নিচে একটি ছবি আছে, ছবিটি দেখে বলো তো ছবিতে কি দেখা যাচ্ছে? তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখো, ছবিতে কি দেখা যাচ্ছে? সৈন্যরা নামাজ পড়ছে, তাই না? এখানে সৈন্যরা নামাজ পড়ছে। এখানে আরেকটি ছবি আছে, ছবিতে কি বোঝা যাচ্ছে? ছবিটি হচ্ছে কার? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তাই না? তো এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পেরেছো যে আজকের আমাদের ক্লাস কি হতে পারে? আজকে আমাদের পাঠ কি হতে পারে? কোন পাঠ বলো তো? এখানে এখানে সৈন্যরা নামাজ পড়ছে, আর এখানে তরবারি হাতে ঘোড়ার সাওয়ারে চড়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাহলে কি বোঝা যাচ্ছে ছবিটি দেখে? তোমরা বলো তো। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে যে মুসলিম শাসন, তাই না? এটা মুসলিম শাসন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় কি? বাংলায় মুসলমান শাসনের সূচনা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাহলে আজকের পাঠ কি আমাদের? বাংলায় মুসলমান শাসনের সূচনা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। শিকনফল, আজকে শিকনফল কি হতে পারে? তোমরা এই পাঠ শেষে যা যা শিখতে পারবে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরিচয় বলতে পারবে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বিভিন্ন রাজ্য দখল সম্পর্কে বলতে পারবে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মুসলিম শাসন প্রতিষ্ঠা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তো চলো আমরা চলে যাই মূল পাঠে। তোমরা কি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরিচয় সম্পর্কে কিছু জানো? শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরিচয় সম্পর্কে কিছু বলতে পারো? এখানে কি? এখানে একটি ম্যাপ, না? ম্যাপ দেখা যাচ্ছে, মানচিত্র কি এখানে আছে না? এই যে লেখা আছে আফগানিস্তান। হ্যাঁ, একটি মানচিত্র, মানচিত্রে দেখা যাচ্ছে যে আফগানিস্তান বড় করে লেখা আছে। আরও অনেক কিছু লেখা আছে এখানে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশত-ই-মার্গের অধিবাসী ছিলেন। তাহলে কি? এই যে আফগানিস্তান, এইখানে তিনি ইখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই জায়গার অধিবাসী ছিলেন, আফগানিস্তানের অধিবাসী ছিলেন, তাই না? ইতিহাসে তিনি বখতিয়ার খলজি নামে বেশি পরিচিত। তার পুরো নাম কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আর তাকে ইতিহাসে তিনি কি নামে পরিচিত? বেশিরভাগ তিনি বখতিয়ার খলজি নামে পরিচিত। তার বংশ পরিচয় সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। কার? এই বখতিয়ার খলজির বংশ পরিচয় সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তিনি ছিলেন জাতিতে তুর্কি। তিনি কি ছিলেন? জাতিতে তুর্কি, বংশে খলজি এবং বৃত্তিতে ভাগ্যান্বেষী একজন সৈনিক। তাহলে আমাদের এখানে
এম, প্রশ্ন হতে পারে তিনি কোন বংশের লোক ছিলেন? তিনি তুর্কি বংশ, জাতিতে তুর্কি, আর বংশে কি ছিলেন? খলজি। তিনি খলজি বংশের এবং তুর্কি জাতি। এবং ভিত্তিতে কি? ভাগ্যন্যাসী সৈনিক। ভাগ্যন্যাসী সৈনিক মানে কি? তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভাগ্য বিড়ম্বনা মানে চাকরি পেতে ব্যর্থ হয়, এজন্য তাকে বলা হয়েছিল ভাগ্যন্যাসী সৈনিক। ত্রয়োদশ শতকে বাংলার উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন। তাহলে কে? বখতিয়ার খলজি ত্রয়োদশ শতকে বাংলায় উত্তর পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলিম শাসনের সূচনা করেন এই বখতিয়ার খলজি। দেখা যাক এর পরে কি আছে। বখতিয়ার খলজির জন্ম পরিচয় সম্পর্কে আলোচনা করো। তো আমরা দেখব বখতিয়ার খলজির জন্ম পরিচয় সম্পর্কে। এই ছবিটি কার বলতে পারো? এই ছবিটি কার? শিহাবুদ্দিন ঘুরি। শিহাবুদ্দিন ঘুরি, তাই না? তিনি কি? গজনীর কি? গজনীতে তিনি সুলতান ছিলেন শিহাবুদ্দিন ঘুরি। তারপর কে? এই ছবিটি বখতিয়ার খলজি। বখতিয়ার খলজির ছবি দেওয়া আছে। 1195 সালে তিনি জন্মভূমির মায়া ত্যাগ করে গজনীতে আসেন। কে? বখতিয়ার খলজি। 1195 সালে তিনি জন্মভূমির মায়া ত্যাগ করে গজনীতে আসেন। এখানে তিনি শিহাবুদ্দিন ঘুরির সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। এই যে শিহাবুদ্দিন ঘুরি, এনার অধীনে চাকরি প্রার্থী হন, কিন্তু তিনি চাকরি পাননি। তিনি ছিলেন খাঁটো। তিনি যে চাকরি পাননি তার কারণ কি? তিনি ছিলেন খাঁটো, লম্বা হাত, কুৎসিত চেহারা। এরূপ চেহারার কারণে তিনি সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হন। মানে কি? সেনাদের যিনি অধ্যক্ষ, তিনি সেনাপতির দৃষ্টি আকর্ষণ করতে তিনি ব্যর্থ হয়েছিলেন। কারণ কি তিনি ব্যর্থ হয়েছিলেন? দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হন কারণ তিনি ছিলেন খাঁটো এবং লম্বা হাত, কুৎসিত চেহারা কারণে তিনি সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। এরূপ শারীরিক বৈশিষ্ট্য তুর্কিদের নিকট অমঙ্গল বলে বিবেচিত হতো। এরূপ শারীরিক বৈশিষ্ট্য তুর্কিদের নিকট অমঙ্গল বলে বিবেচিত হতো। এখানে একজন ব্যক্তির ছবি দেওয়া আছে, বলতে পারো কে? কুতুবউদ্দিন আইবেক না? এখানে আর একটা কি? বদাউন শহরের ছবি দেওয়া আছে। কুতুবউদ্দিন আইবেকে কি? গজনীতে ব্যর্থ হয়ে তিনি কোথায় আসেন? দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকের দরবারে উপস্থিত হন। গজনীতে ব্যর্থ হয়ে তিনি কুতুবউদ্দিন আইবেকের দরবারে আসেন। এসে কি করেন? এখানে তিনি চাকরি প্রার্থী হন, কিন্তু চাকরি পেতে ব্যর্থ হন। এরপর তিনি বদাউনে যান। তাহলে প্রথমে তিনি গিয়েছিলেন শিহাবুদ্দিন ঘুরির অধীনে গজনীতে, সেখানে চাকরি পেতে ব্যর্থ হলেন। এরপর তিনি কুতুবউদ্দিন আইবেকের দরবারে যে ব্যর্থ হন। এরপর তিনি আসেন কোথায়? বদাউনে যান না? সেখানকার শাসনকর্তা অর্থাৎ বদাউনের শাসনকর্তা মালিক হিজবার উদ্দিন তাকে মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত করেন। কে? মালিক হিজবার উদ্দিন তাকে মাসিক বেতনে সৈন্য বিভাগে চাকরিতে নিযুক্ত করেন। কিন্তু উচ্চাভিলাষী বখতিয়ার এ ধরনের সামান্য বেতনের চাকরিতে সন্তুষ্ট হতে পারেননি। কিন্তু কি? বখতিয়ার খলজি ছিলেন একজন উচ্চাভিলাষী, তিনি এই সামান্য বেতনে চাকরিতে তিনি সন্তুষ্ট হতে পারেননি। এই যে অযোধ্যা, এখানে অযোধ্যা না? অল্পকাল পরে তিনি বদাউন ছেড়ে অযোধ্যা যান। কোথায় যান? বদাউন ছেড়ে তিনি অযোধ্যায় যান। সেখানকার শাসনকর্তা হুসামউদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন। সেখানকার শাসনকর্তাকে হুসামউদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত হন। তার বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে হুসামউদ্দিন তাকে ভাগবত ও ভিউলি নামক দুটি পরগনা জায়গির দান করেন। তাহলে বখতিয়ার খলজি কি বদাউন ছেড়ে যখন অযোধ্যা যান, সেখানকার শাসনকর্তা হুসামউদ্দিন তাকে পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত করেন। তার বুদ্ধিমত্তা এবার সন্তুষ্ট হয়ে হুসামউদ্দিন কি করলেন? তাকে ভগবত ও ভিউলি নামক দুটি পরগনার জায়গির দান করলেন। এখানে বখতিয়ার তার ভবিষ্যৎ উন্নতির উৎস খুঁজে পান।
এটা কি? এটা সেনাবাহিনী না? সেনাবাহিনী। আর এটা অদন্তপুর বিহার। অদন্তপুর বিহার। বখতিয়ার অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজ্য আক্রমণ ও লুণ্ঠন করতে শুরু করেন। এরপর কি? বখতিয়ার স্বল্প সৈন্য নিয়ে, স্বল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী যেসব হিন্দু রাজ্যগুলো ছিল সেগুলো আক্রমণ ও লুণ্ঠন করতে শুরু করেন। চারিদিকে তার বীরত্বের কথা ছড়িয়ে পড়ায় অনেক ভাগ্যোন্বেষী মুসলমান তার সৈন্যদলে যোগদান করে। চারদিকে বখতিয়ার খলজির যে বীরত্বর কথা ছড়িয়ে পড়ে, এই বীরত্বর কথা ছড়িয়ে পড়লে অনেক ভাগ্যোন্বেষী মুসলমান তার সৈন্যদলে যোগদান করে। তিনি দক্ষিণ বিহারে এক প্রাচীর ঘেরা দুর্গের মতো স্থান আক্রমণ করে প্রতিপক্ষের বাধা ছাড়াই বিজয় করেন। তিনি কি বললেন? দক্ষিণ বিহারে এক প্রাচীর ঘেরা দুর্গের মতো স্থান আক্রমণ করে প্রতিপক্ষের বাধা ছাড়াই বিজয় অর্জন করেন। তিনি দেখতে পান দুর্গের অধিবাসীরা সবাই মুণ্ডিত মস্তক এবং দুর্গটি বইপত্রে ভরা। এটা ছিল অদন্তপুরী বৌদ্ধবিহার। মুসলমানরা এই স্থানের নাম দিয়েছিল কি? বিহার। এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিটা কি? কুতুবউদ্দিন আইবেকের একটি দরবারের ছবি দেওয়া আছে এখানে। এখানে আরেকটা ছবি দেওয়া আছে কি? সেন বংশের যুদ্ধ। সেন বংশের যুদ্ধ। এখানে যুদ্ধ হচ্ছে। বিহার বিজয়ের পর বখতিয়ার অনেক ধনরত্ন সহ দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের সঙ্গে সাক্ষাৎ করেন। কি করলেন তিনি? বিহার জয় করার পরে বখতিয়ার অনেক ধনরত্ন সহ দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের নিকট কি সাক্ষাৎ করেন। অধিক সৈন্য সংগ্রহ করে পরের বছর তিনি নবদ্বীপ বা নদিয়া আক্রমণ করেন। এরপরে কি করলেন তিনি? অধিক সৈন্য সংগ্রহ করে পরের বছর তিনি নবদ্বীপ বা কি নদিয়া আক্রমণ করেন। এ সময় রাজা লক্ষণ সেন নদিয়ায় অবস্থান করছিলেন। কে এই সময়? রাজা লক্ষণ সেন না? লক্ষণ সেন নদিয়া অবস্থান করছিলেন। গৌড় ছিল তার রাজধানী আর নদিয়া ছিল তার দ্বিতীয় রাজধানী। তাহলে লক্ষণ সেনের গৌড় ছিল মূল রাজধানী আর দ্বিতীয় রাজধানী ছিল কি? নদিয়া। পণ্ডিতগণ লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে পরামর্শ দেন, কারণ শাস্ত্র মতে তুর্কি সেনা কর্তৃক বঙ্গজয়ের সুস্পষ্ট ধারণা পান। কিন্তু তিনি নদিয়া ত্যাগ করেননি। এখানে একটা ছবি আছে কি? নদিয়া আক্রমণের একটি ছবি দেওয়া আছে। বিহার হতে বাংলায় আসতে তেলিয়াগড় ও সিকড়িগড় এই দুটি গিরিপথ দিয়ে আসতে হতো। তবে এ জায়গা ছিল সুরক্ষিত। প্রচলিত পথে অগ্রসর না হয়ে অরণ্যময় অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হন। বখতিয়ারের খণ্ড খণ্ড সৈন্যদল শত্রুপক্ষের দৃষ্টি এড়িয়ে নদিয়ায় প্রবেশ করেন। তখন তার সঙ্গে ছিল মাত্র 18 জন অশ্বারোহী সৈনিক। মূল বাহিনী তার পরিচিত ছিল। অশ্ব ব্যবসায়ী মনে করে রাজা লক্ষণ সেন তাদের নগরের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। তাহলে কি? বিহারতে বাংলায় আসতে দুটি পথ ছিল। কি কি? তেলিয়াগড় ও সিকড়িগড় এই দুটি গিরিপথ দিয়ে আসতে হতো। তবে এ জায়গা ছিল সুরক্ষিত। প্রচলিত পথে অগ্রসর না হয়ে অরণ্যময় অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হন। কে? বখতিয়ার খলজি অরণ্যময় অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হন। বখতিয়ারের খণ্ড খণ্ড সৈন্যদল, মানে বখতিয়ারের যে বাহিনী ছিল তা বিভিন্ন খণ্ড খণ্ড হয়ে গেছিল। তার সঙ্গে মূল ছিল 18 জন অশ্বারোহী সৈনিক। মূল বাহিনী তার পরিচিত ছিল। অশ্ব ব্যবসায়ী মনে করে রাজা লক্ষণ সেন তাদের দরবারে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। এটা কি? নদিয়া দখল। বখতিয়ারের নদিয়া দখল একটা ছবি দেওয়া আছে। বখতিয়ার খলজির এই ক্ষুদ্র দল রাজপ্রাসাদের সম্মুখে এসে হঠাৎ তরবারি উন্মুক্ত করে প্রাসাদ রক্ষীদের হত্যা করেন। তাহলে কি? বখতিয়ারের এই 17-18 জন সৈন্য নিয়ে রাজপ্রাসাদের সম্মুখে এসে হঠাৎ তরবারি উন্মুক্ত করে প্রাসাদ রক্ষীদের হত্যা করেন। ইতিমধ্যে বাকি দলগুলো নগরের তোরণদ্বারে এসে উপস্থিত হন এবং তার পশ্চাৎ যে দলগুলো ছিল সেগুলো কি নগরের তোরণদ্বারে এসে উপস্থিত হয়। এই অবস্থায় লক্ষণ সেন হতাশ হয়ে পড়েন। এই অবস্থায় কি? লক্ষণ সেন কোনো উপায়ন্ত না পেয়ে হতাশ হয়ে পড়েন। শত্রুর আক্রমণ হতে আত্মরক্ষার কোনো উপায় না দেখে তিনি পিছনের দরজা দিয়ে সপরিবারে নৌকা যোগে পূর্ববঙ্গে মুন্সিগঞ্জ জেলায় বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন। কি হলো? শত্রুপক্ষের আক্রমণ হতে আত্মরক্ষার জন্য কোনো উপায় না দেখে তিনি পিছনের দরজা দিয়ে সপরিবারে নৌকা যোগে পালিয়ে পূর্ববঙ্গের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন।
বখতিয়ার খলজি বিনা বাধায় নদিয়া ও পার্শ্ববর্তী অঞ্চল তার অধিকারে আনে। তাহলে কি হলো, বখতিয়ার খলজি বিনা বাধায় এই নদিয়া দখল করে নিলেন এবং পার্শ্ববর্তী অঞ্চল তার অধিকারে আনে। নদিয়া জয়ের তারিখ সম্পর্কে মতভেদ আছে তাকে, তবে 1204 সালে নদিয়া জয়ের সময় হিসেবে স্বীকৃতি পেয়েছে। কত? নদিয়া জয় 1204 সালে নদিয়া জয়ের সময় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখানে একটা ছবি আছে, ছবিটা গৌড় রাজ্য। এরপর বখতিয়ার খলজি নদিয়া ত্যাগ করে লঙ্কাবর্তী গৌড়ের দিকে অগ্রসর হন এবং সেখানে তিনি কি রাজধানী স্থাপন করেন এবং তিনি লগ্নবর্তী মুসলমান আমলে লগ্নবতী নামে পরিচিত পায়। গৌড় জয়ের পর বখতিয়ার খলজি বরেন্দ্র বা উত্তর বাংলায় নিজ অধিকার বিস্তার করেন। গৌড় জয়ের পর কি করলেন? বখতিয়ার খলজি বরেন্দ্র বা উত্তর বাংলায় নিজ অধিকার বিস্তার করেন। বখতিয়ার গৌড় ও নদিয়া জয়ের পর একটি স্বাধীন রাজ্যের অধিপতি হলেও তিনি সমগ্র বাংলায় আধিপত্য বিস্তার করতে পারেননি। পূর্ববঙ্গের লক্ষণ সেনের অধিকার অক্ষুণ্ণ ছিল। তাহলে কি গৌড় জয়ের পর বখতিয়ার খলজি বরেন্দ্র বা উত্তর বাংলায় নিজ অধিকার বিস্তার করতে পারেননি। বখতিয়ার গৌড় বা নদিয়া জয়ের পর একটি স্বাধীন রাজ্যের অধিপতি হলেও তিনি সমগ্র বাংলায় আধিপত্য বিস্তার করতে পারেননি। পূর্ববঙ্গে লক্ষণ সেনের অধিকার অক্ষুণ্ণ ছিল। এবার কি তিব্বত অভিযান। গৌড় বা লখনৌতি বিজয়ের 2 বছর পর, গৌড় বা লখনৌতি জয়ের 2 বছর পর বখতিয়ার খলজি কী করলেন? তিব্বত অভিযানে বের হলেন। কিন্তু এই অভিযান তিনি ব্যর্থ হলেন। ব্যর্থ হয়ে কি দেবকোটে ফিরে আসেন। এই অভিযান ছিল তার শেষ অভিযান। 1206 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। ধারণা করা হয় আলিমর্দান নামে একজন আমির তাকে হত্যা করেন। কি ধারণা করা হয়? যে আলিমর্দান নামে একজন আমিরের হাতে তিনি নিহত হন। বখতিয়ার খলজি এখানে একটি ছবি দেওয়া আছে আর কি, বাংলায় মুসলমান শাসনের ইতিহাসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কোথায়? বাংলায় মুসলমান শাসনের ইনি কি প্রথম মুসলিম শাসন স্থাপন করেন। বাংলায় মুসলমান শাসনের ইতিহাসে বখতিয়ার খলজির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার প্রচেষ্টায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। কার প্রচেষ্টায়? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির প্রচেষ্টায় বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা প্রায় 550 বছর স্থায়ী হয়েছিল। স্থায়ী হয়েছিল। বখতিয়ার খলজি বিজিত অঞ্চলে তার শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। বখতিয়ার খলজি বিজিত অঞ্চলে তার শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম ও সাংস্কৃতিক বিকাশের জন্য তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি কী করেছিলেন? ইসলাম ধর্ম ও সাংস্কৃতিক বিকাশের জন্য তিনি অনন্য ভূমিকা রেখেছিলেন। তিনি বহু মাদ্রাসা, মসজিদ, মক্তব নির্মাণ করেন। এবার আমি এতক্ষণ তোমাদের যে পাঠ নিলাম, এই পাঠের পরে আমি এখন তোমাদের মূল্যায়ন করব। এই তোমরা কি শিখলে এই পাঠ শেষে? বখতিয়ার খলজির শারীরিক বৈশিষ্ট্য কেমন ছিল বলো তো? বখতিয়ার খলজির শারীরিক বৈশিষ্ট্য কেমন ছিল বলতে পারো? বখতিয়ার খলজির শারীরিক বৈশিষ্ট্য আমি একটু আগেই বলেছি। বখতিয়ার খলজির শারীরিক বৈশিষ্ট্য কেমন ছিল? খাটো, লম্বা হাত ও কুৎসিত চেহারা। তিনি ছিলেন খাটো, লম্বা হাত ও কুৎসিত চেহারা। বখতিয়ার খলজি সর্বপ্রথম কোথায় চাকরি নেন বলতো? বখতিয়ার খলজি সর্বপ্রথম কোথায় চাকরি নেন? বদাউনিয়া, তাই না? বদাউনিয়া মালিক হিজবারউদ্দিনের অধীনে তিনি মাসিক বেতনে সৈন্য বিভাগে চাকরি নেন। মালিককে হিজবারউদ্দিনের অধীনে তিনি সৈন্য বিভাগে মাসিক বেতনে চাকরি নেন। বিহার হতে বাংলায় প্রবেশের কয়টি পথ ছিল বলতো? বিহার হতে বাংলায় প্রবেশের কয়টি পথ ছিল? 2টি। কি কি? তেলিয়াগড় ও সিকড়িগড়। তেলিয়াগড় ও সিকড়িগড়। বখতিয়ার খলজি কত সালে নদিয়া দখল করেন বলতে পারবা? আমি একটু আগে বললাম। হ্যাঁ, বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে 1204 খ্রিস্টাব্দে নদিয়া জয়ের সময় হিসেবে স্বীকৃতি পেয়েছে না? তাহলে বখতিয়ার খলজি কত সালে নদিয়া দখল করেন? 1204 খ্রিস্টাব্দে। এবার তোমাদের আমি একটা বাড়ির কাজ দেবো, তোমরা এই কাজটা বাড়িতে বসে করে ফেলবে। কাজটি হচ্ছে
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের উপর একটি টিকা লিখো। বাড়ির কাজটি হচ্ছে কি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের উপর একটি টিকা লিখো। তোমরা বাড়িতে বসে এটি করে ফেলবে, আশা করি খুব সুন্দরভাবে করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস প্রতিরোধে বাজারঘাট শপিং মল এড়িয়ে চলবে, অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলবে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না, গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিয়মিত সাবান পানি দিয়ে 2 হাত ধৌত করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং 3 ফুট দূরত্ব মেনে চলবে। জ্বর সর্দি কাশি হলে ডাক্তারের পরামর্শ নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।